অনেক দিন আগের কথা। মেদিনীপুর নামে একটি ছোট্ট গ্রামে রাজেশ আর রাকেশ নামের দুজন ভাই বাস করত। বড় ভাই রাজেশ জমিতে চাষ করত এবং শস্য ফলাতো, কিন্তু ছোট ভাই রাকেশ কোনো কাজ করত না। সে বেকার ছিল, প্রায়ই সে বাড়িতে বসে থাকত। এই নিয়ে সংসারে ঝামেলা লেগে থাকত। একদিন রাকেশ পরিবারের ভরণ পোষণ ও সংসারের খরচ চালানোর জন্য সৌদি আরবে মজদুরি করার জন্য রওনা দেয়। ভাই, বৌদি, আমি নীলাশাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। জানোই তো ওর মা বাবা কেউ নেই, আপন বলতে আমি একমাত্র। এখন আমিও যাচ্ছি দূরে কাজের খোঁজে। ওর শরীরটাও আজকাল অনেক খারাপ যাচ্ছে, ওর দিকে একটু খেয়াল রেখো প্লিজ। আরে রাকেশ, এটা বলতে হবে না, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। নীলাশাকে আমি নিজের বোনের মতো করে দেখে রাখব। তুমি নিশ্চিন্তে যাও, কাজের চিন্তাই করো শুধু, এদিকে আমরা সামলে নিব। বৌদি, আপনার কথা শুনে মনটা কিছুটা শান্ত হলো। জানেন, এই বাড়ি, এই উঠান সব কিছু ছেড়ে যাওয়া কতটা কঠিন। তবু মনে সাহস পেলাম, কারণ জানি নীলাশা আপনাদের হাতে নিরাপদে আছে। রাকেশ, মন শক্ত রাখো ভাই। সংসার চালাতে হলে কষ্ট পোহাতে হয়। তুমি যাচ্ছ আমাদের জন্য, এইটাই গর্বের কথা। বিদেশে গিয়ে মন দিয়ে কাজ করো, শরীরের খেয়াল রাখো, বাড়ির চিন্তা একদম করো না, আমরা আছি। নীলাশা, এই যে তুমি কাঁদছ, আমায় আরও দুর্বল করে দিচ্ছ। প্লিজ এমন করো না। আমি যাচ্ছি তোমার আর আমাদের ভবিষ্যতের জন্য। খুব শিগগিরই আমি ফিরে আসব, আর মাঝে মাঝে বাড়িতে চিঠি পাঠাবো। তুমি শুধু নিজের যত্ন নিও, ঠিক আছে? কই, আমি কাঁদছি না তো, চোখে কি যেন গেছে, তাই এমন হচ্ছে। তুমি গেলে কে বকবে আমায়? কে বলবে এত দেরি করে খাচ্ছ কেন নীলাশা? তুমি শুধু ভালো থেকো রাকেশ, আমার কষ্টের চিন্তা করো না। আমি তোমার ফেরার দিনের অপেক্ষা করব প্রতিদিন। এরপরে কেটে যায় অনেক দিন। রাকেশ বাড়িতে তেমন খোঁজ খবর নিতে পারে না, চিঠিও আসে না। কয়েকদিন থেকে রাকেশের স্ত্রী নীলাশার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হচ্ছিল না। রাকেশ তার স্ত্রী নীলাশাকে তার বড় ভাই রাজেশ ও বৌদি চম্পার ওপর ভরসা করে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ নীলাশার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগলো। কি গো, কই তুমি? শুনছ? এখন আমার আর সহ্য হয় না। জানি না কখনই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে। আরে, কি হয়েছে চম্পাজান? তুমি এত রাগ করছো কেন? কি এমন হয়েছে? কি হবে আবার? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি? আমাকে তো এই ঘরে চাকর বানিয়ে রাখা হয়েছে। তুমি তোমার ভাইকে কিছু বলো না কেন? আমরা কি তার চাকর যে দিনরাত তার বউয়ের দেখাশোনা করব? তুমি কি বলছো চম্পাজান? ও বেচারা প্রবাসী পরিবারের ভরণপোষণ চালানোর জন্য দিনরাত সৌদি আরবে মজদুরি করে, যার কারণে সে বাড়িতে আসতে পারছে না। আর তুমি তো জানো প্রবাসীর স্ত্রী হওয়া কত কষ্টের। ওই অসহায় কতটা অসুস্থ। আমাদের কর্তব্য যে আমরা তার দেখাশোনা করি। কি অসহায় সে আবার? তোমার একটু বেশি দয়া আসছে নাকি? হয়তো আজ আমি এই বাড়িতে থাকব, নইলে সেই পেঁচিমুখী থাকবে। আমি এখনই গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কিন্তু চম্পাজান, তুমি এটা অন্যায় করছো। তুমি তোমার মুখ বন্ধ রাখো বলছি। তোমার মুখ থেকে এখন যদি একটা কথাও বেরোয়, তাহলে আমি বলে দিচ্ছি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। আরে ও নীলাশা, যথেষ্ট হয়েছে তোমার অসুস্থতার নাটক। চলো, ওঠো এবং এখান থেকে চলে যাও। কি হয়েছে বৌদি? আপনি কি বলছেন? আমি এত অসুস্থ, আর এই অসুস্থ অবস্থায় আমি কোথায় যাব? এখনই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন থেকে তুই আর আমাদের বাড়িতে থাকবি না। তোর মতো অলক্ষী মেয়েকে আমি আর রাখতে পারবো না। বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে আমার কি হবে বৌদি? আমার তো মা, বাবা, আত্মীয় স্বজন কেউই তো এই দুনিয়ায় নেই। তাহলে আমি কোথায় যাব? সে আমি কিছু জানি না। আমি শুধু এতটাই বলছি যে তুই এখান থেকে বের হয়ে যা, নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দয়া করুন বৌদি, আমার উপর দয়া করুন। আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি মরে যাব বৌদি। দাদা, আপনি তো কিছু বলুন,
এভাবে মুখ বুজে থাকবেন না। আরে তোর দাদা কি বলবে? এ বাড়িতে আমার কথাই শেষ কথা। রোজ বিছানায় লাশের মতো পড়ে থাকিস, তার থেকে ভালো হবে তুই মরেই যাস। এখন তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেব? বৌদি, আমার স্বামী তো প্রবাসী। তিনি সৌদি আরবে কষ্ট করে মজদুরি করছেন, আর আমি অনেক অসুস্থ। এই অবস্থায় আমি কোথায় যাব? আমার প্রতি দয়া করুন বৌদি। তিনি আসা মাত্র আমরা দুজন এখান থেকে চলে যাব। তোর স্বামী আর এখন তোর স্বামী নেই। দেখো না, তোর কাছে চিঠি দেয় না। সে তোকে এখন আর পছন্দ করে না। সেই তো বলেছে তোকে এখান থেকে বের করে দিতে। সে এখন সেখানেই এক বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়েছে, আর যখন সে বাড়ি ফিরবে তখন নতুন বউকেও সঙ্গে নিয়ে আসবে। তাই তো সে আমাকে বলেছে তোকে ঘর থেকে বের করে দিবার জন্য। কি বলছেন আপনারা? আমার স্বামী আবার বিয়ে করে নিয়েছে? হে বিধাতা, আমি কি অন্যায় করেছিলাম যে এই দিন দেখতে হলো আমার? তুমি এক এক করে আমার পুরো পরিবার এবং এখন আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। সে আমার সঙ্গে এমন কিভাবে করতে পারে? বৌদি, আমার স্বামী কি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলেছেন? তাহলে কি আমি মিথ্যা বলছি? সে তোকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। তোর চিকিৎসা করিয়ে করিয়ে সে ক্লান্ত হয়ে গেছে। যখন তিনিই এমন বলেছেন, তখন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই বৌদি। আমি নিজেই কালকে এখান থেকে চলে যাব। হ্যাঁ, যা, তুই কালকেই এখান থেকে চলে যা। পিচিমুখী, আমার দেওরের পিছনে আর লাগিস না। ও তোকে নিয়ে বিরক্ত হয়ে গেছে। চম্পা, তুমি নীলাশার সাথে খুব অন্যায় করলে। আর কাল সেই বেচারি মেয়ে কোথায় যাবে? ওর তো আপন কেউ নেই। যদি তোমার তার প্রতি একটু বেশি দয়া আসে, তাহলে তুমিও তার সাথে কাল বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর এখন আমার কথা ভালো করে শোনো। যখন রাকেশ বাড়িতে ফিরে আসবে, তখন আমাদের এটাই বলতে হবে যে নীলাশা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই নীলাশা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। পেছনের দিকে কয়েকবার তাকালো, যদি কেউ তাকে ডাকে, যদি একবার বৌদি বা ভাসুরের চোখে দয়া জাগে, কিন্তু কেউ ডাকে না। চোখের জল মুছে নীলাশা ধীরে ধীরে পা বাড়ায় অজানা গন্তব্যের দিকে। ক্লান্ত পায়ে, তৃষ্ণার্ত মুখে সে এগিয়ে চলে একা। কিছুটা পথ পেরিয়ে সে এসে পৌঁছায় একটি নদীর ধারে। নদীর ঘাটে বসে সে কান্না করতে থাকে। আমি এখন কি করব? কোথায় যাব? এই দুনিয়ায় আমার তো কেউই নেই। না জানি আমি কি পাপ করেছিলাম যে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। প্রথমে মা বাবা আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেলেন, আর এখন আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি নাকি তার পছন্দ নই, তাই তো সে অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। না জানি আমার মধ্যে কি কমতি আছে যে তাকে অন্য মেয়েকে বিয়ে করার দরকার পড়ল। নদীর ঘাট থেকে জল খেয়ে নীলাশা আবার হাঁটতে শুরু করল। কিছু দূর গিয়ে এসে ঢুকে পড়ল ঘন জঙ্গলের ভেতর। চারিদিক নিস্তব্ধ আর বাতাসের শোঁ আওয়াজ। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো। গাছগুলো দুলে উঠল, পাতাগুলো ছিঁড়ে উড়ে যেতে লাগলো বাতাসে। ওই জঙ্গলের ধারে থাকতেন এক বৃদ্ধ সাধু বাবা। প্রতিদিন ভোরে নদীতে স্নান করে প্রার্থনা করতেন, আর বিকেলে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করতেন। আজও তিনি সেখানে বসে আছেন, কিন্তু হাওয়া এত জোরে বইতে লাগলো যে আশেপাশে সব কিছু উড়ে যেতে লাগলো। হায় বিধাতা, এ কেমন ঝড় তুফান শুরু হলো! চারদিক যেন থরথর কাঁপছে। গাছপালা একে একে ভেঙে পড়ছে। মনে হচ্ছে এই ছোট্ট কুড়ে ঘরটাও বুঝি উড়িয়ে নিয়ে যাবে। ঘরে এক ফোঁটা শস্য দানাও নেই। যদি আজ বিকেলে কাঠ কাটতে যেতে না পারি, তাহলে যে না খেয়ে থাকতে হবে। ঝড়টা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে নীলাশা ভয় পেয়ে গেল। চোখের সামনে কিছুই দেখা যায় না। নীলাশা জোরে দৌড়াতে শুরু করলো সামনের দিকে। নীলাশা কিছু দূর এগিয়ে গিয়ে এক বিশাল বটগাছের নিচে আশ্রয় নিল। বাতাস তখনও গর্জে উঠছে, বজ্র যেন আকাশ চিরে যাচ্ছে ক্রমাগত। ঠিক সেই মুহূর্তে একটি ভারী ডাল হঠাৎ ভেঙে পড়ে তার মাথায়। চমকে উঠে একবার চিৎকার করে উঠল নীলাশা।
তারপর নিস্তব্ধতা। মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে গেল সে। চারপাশে শুধু ঝড়ের হাহাকার আর ভেজা মাটিতে পড়ে থাকা এক অসহায় প্রাণ। যাক বাবা, মনে হচ্ছে ঝড়টা একটু থেমেছে। বাতাসও আর আগের মতো তেজি নেই। যদি বৃষ্টিটাও একটু কমে যায় তাহলে জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে আনি, না হলে আজকের রাতে চুলায় আগুন জ্বলবে না। বিকেলের দিকে যখন ঝড় তুফান একদম থেমে গেল, তখন সাধু বাবা ধীরে ধীরে যার পুরনো কুঠারটি হাতে নিলেন। তিনি সেই শান্ত জঙ্গলের পথে হেঁটে কাঠ কাটতে বেরিয়ে গেলেন। জঙ্গলের ভেতরে কিছুক্ষণ পর শুধু কাঠ 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 শব্দটা শোনা যাচ্ছিল। সাধু বাবা মনোযোগ দিয়ে কাঠ কেটে একটা ছোট গাদা বানালেন, তারপর সেটি মাথায় তুলে নিলেন। ফিরতি পথে হঠাৎই তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যে। সামনের ভেজা ঘাসের ওপর এক তরুণী মেয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। সাধু বাবা হতভম্ব হয়ে থেমে গেলেন। হে বিধাতা, কি মেয়ে এই গভীর নির্জন জঙ্গলে এলো কিভাবে? এভাবে মাটিতে পড়ে আছে কেন? ও, মনে হচ্ছে ঝড়ের কবলে পড়েছিল। মাথায় হয়তো আঘাত লেগেছে, তাই বেহুশ হয়ে গেছে। ও মা, চোখ খোলো। শুনছো কিছু? আমার কথা শুনতে পাচ্ছ? বেচারি, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে এভাবেই পড়ে আছে। এখন আমি কি করি? এভাবে ফেলে রেখে তো যেতে পারি না। চলো মা, তোমাকে আমার কুঁড়ে ঘরে নিয়ে যাই। সাধু বাবা বৃষ্টি ভেজা পথ পেরিয়ে নীলাশাকে নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরলেন। তিনি নীলাশাকে খাটে শুইয়ে দিলেন। আগুনে একটু পানি গরম করে কপালে দিলেন কাপড়। কিন্তু নীলাশার জ্ঞান ফেরে না। মুখটা ফ্যাকাশে, নিঃশ্বাস ধীরে চলছিল। হে বিধাতা, এ কেমন পরীক্ষা নিলে আমার? নিজের পেটের ভাত জোটে না ঠিক মতো, আর আজ ঘরে পড়ে আছে এক অচেনা মেয়ে। কাহার মেয়ে সে? কোথা থেকে এলো? কিছুই জানি না আমি। তবুও একে ফেলে রেখে আসতে পারলাম না। তুমি যদি পথ দেখাও প্রভু, আমি আমার সামান্য দিয়ে চেষ্টা করব ওকে বাঁচানোর। তুমি শুধু এই বৃদ্ধ হাত দুটোই একটু শক্তি দাও। সাধু বাবা তড়িঘড়ি করে পাশের গ্রামের এক বৃদ্ধা মহিলাকে নিয়ে এলেন। তিনি নীলাশার সেবা যত্ন করলেন। পরে সাধুর কাছে এসে বললেন, মেয়েটা অনেকক্ষণ ধরে ঠান্ডা আর বৃষ্টিতে ভিজেছিল। শরীরটাও বড়ই দুর্বল হয়ে পড়েছে, সেই কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে তুমি চিন্তা করো না, এখন বিপদের কিছু নেই। আমি ওকে একটু গরম কাপড়ে মুড়ে দিয়েছি। শরীরটা ধীরে ধীরে গরম হলে ঘুম ভাঙবে। কাল সকালে চোখ খুলবে নিশ্চয়ই। আর একটা কথা বলি বাবা, শুনে হয়তো অবাক হবে, মেয়েটা মা হতে চলেছে। ভাগ্য দেখো, যে মেয়েটা আজ তোমার দয়ার ছায়ায় আশ্রয় পেল, সে তোমার ঘরেই নতুন জীবনের আলো আনবে। ও মা, সত্যি বলছো? মেয়েটা এতক্ষণ ঠান্ডা আর বৃষ্টিতে ভিজেছিল, শরীরটা দুর্বল, তাই ঘুমোচ্ছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। তুমি বলছো ঠিক, ভয় পেতে হবে না, ও ঠিক হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না এলে কি যে হতো। তুমি যে খুশির খবর দিলে, তোমায় যে কিভাবে খুশি করি। হে প্রভু, তুমি কত অদ্ভুত তোমার লীলা। আমি তো ভাবছিলাম নিজের ভাতটুকু জোটানোই বড় কঠিন, অথচ তুমি আমায় এমন দায়িত্ব দিলে, এমন আশীর্বাদ দিলে। এই অসহায় মেয়েটা আজ আমার আশ্রয়ে, আর তার গর্ভে নতুন প্রাণ বেড়ে উঠছে। এ যেন তোমারই পাঠানো পরীক্ষা। পরের দিন সকালে নীলাশার ঘুম ভাঙতেই তার সামনে সাধু বাবাকে দেখতে পায় এবং নিজেকে একটি ঘরের ভিতর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না। ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করে, আপনি কে? আমি কোথায়? আমি এখানে কেন? মা, তুমি ভয় পেও না। আমি এক গরিব অসহায় সাধু। মা, বন জঙ্গলে থাকি। এইটা আমার ঘর। তোমায় গতকাল জঙ্গলে
বেহুশ অবস্থায় পেয়েছি নদীর ধারে, তাই এখানে নিয়ে এসেছি। তুমি চিন্তা করো না, তোমার শরীর অনেক দুর্বল, সবকিছুই বলবো আর জানতে পারবো। তুমি এখন একটু বিশ্রাম করো। এরপরে কেটে যায় আরও কিছুক্ষণ। বৃদ্ধ সাধু বাবা ঘরে প্রবেশ করে। আরে মেয়ে, তুমি ঠিক আছো তো? এখন তোমার স্বাস্থ্য কেমন আছে? আমার কি হয়েছিল? আমি তো একদম ঠিক আছি। আরে না মেয়ে, গতকাল তুমি নদীর ধারে জঙ্গলের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তোমার মাথায় খুব গভীর আঘাত লেগেছিল। ভাগ্যিস আমি সময় মতো সেখানে গিয়েছিলাম। বৃদ্ধ বাবার কথা শুনে নীলাশার স্মৃতি আস্তে আস্তে ফিরে আসে। মুখে অশ্রু গড়িয়ে পড়ে, সে কান্নায় ভেঙে পড়ে এবং তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি কষ্টের কথা খুলে বলে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য যায়, সেখানে নাকি সে বিয়ে করে নিয়েছে। আমার দাদা বৌদি সবাই মিলে আমায় ঘর থেকে তাড়িয়ে দেয়। আমি ভেবেছিলাম ওরা আমার আপন, কিন্তু কেউ পাশে দাঁড়ালো না। আরে মেয়ে, চিন্তা করো না, বিধির খেলা বোঝা বড় দায়। এক দুয়ার বন্ধ হয়, আবার 10 দুয়ার খুলে যায়। আমিও এক অসহায় বৃদ্ধ মানুষ, আমারও এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আজ থেকে তুমি আমার মেয়ে, তুমি কোনো চিন্তা করো না। বাবা, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। ছিল একমাত্র আমার স্বামী, যাকে আমি জীবন থেকেও বেশি ভালোবাসতাম। সেও বিদেশে গিয়ে আমায় ভুলে গেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই জীবন আমি আর রাখতে চাই না। না মেয়ে, এমন কথা আর কখনো বলো না। এখন তোমাকে বাঁচতে হবে, তোমার নিজের জন্য না হলেও তোমার পেটের সন্তানের জন্য। বৃদ্ধ বাবার কথায় নীলাশা চুপ হয়ে যায়। তার চোখের জল শুকিয়ে যায় ধীরে ধীরে। একটা নতুন জীবনের আলো যেন অজান্তে জ্বলে ওঠে তার ভেতরে। কিন্তু বাবা, আমি জানতাম না আমার পেটে আমার সন্তান আছে। কিভাবে? আমি তো কোনো লক্ষ্য করিনি, সবই হঠাৎ করে। আমি বুঝতে পারছি না কি হবে, কিভাবে সামলাবো। সব যেন ভয়ঙ্কর মনে হচ্ছে। নীলাশার চোখে বিস্ময়, মন ভরা আতঙ্ক আর অজানার অনিশ্চয়তা। সে নিজেও জানে না কিভাবে এই নতুন জীবনের দায়িত্ব সামলাবে। এরপরে কয়েক মাস কেটে যায়। একদিন নীলাশার কোলজুড়ে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে জন্ম নেয়। মেয়েটির চোখে উজ্জ্বল আলো, নীল চোখে মায়ার ছোঁয়া। নীলাশা কান্নার হাসির মিশ্রণে তার ছোট্ট কন্যাকে আঁকড়ে ধরে। এই ছোট্ট জীবনের জন্যে সে নতুন করে বাঁচার হাহাকার অনুভব করে। দিন সপ্তাহ মাসে মিশে যায়, মেয়ে বড় হতে থাকে। বছর ঘুরে যায়, ছোট্ট ফুটফুটে মেয়েটি এখন 5 বছরের। বৃদ্ধ সাধু বাবা নীলাশার জন্যে নতুন ঘর তৈরি করে দেয় থাকার জন্যে। আম্মা, আম্মা, দেখো আমার পুতুলটা পড়ে গেছে। পুতুলের মাথা ভেঙে গেছে। রাধা, প্রতিদিনই তো তুমি এটা করো রে মা। গতকালই বলেছিলাম শুকানোর আগে মাটির পুতুল নিয়ে খেলবি না। এখন দেখো ভেঙে গেছে। আম্মা, ওটা আমার সবচেয়ে প্রিয় ছিল। আমি ওকে বোন মনে করে কথা বলতাম, এখনো নেই। ও আমার বোকা রাধা, মাটির পুতুল ভাঙলে কাঁদে না রে। চাইলে আমি তোর জন্য নতুন পুতুল বানিয়ে দেব নদীর ধারকার সবচেয়ে নরম কাদা দিয়ে। গতকাল বৃষ্টিতে ভিজেছিল, তাই এবারেরটা আরো সুন্দর হবে। সত্যি আম্মা? তাহলে আমি এবার খুব সাবধানে রাখবো, আর ফেলবো না। হ্যাঁ রে আমার মা, তুই তো এখন বড় হয়ে গেছিস, দায়িত্ব নিতে শেখ। দেখ, আমি উঠোন ঝাড়ু দিচ্ছি, তুই ভেতরে যা, এখানে অনেক ময়লা আছে। এদিকে দীর্ঘ 6 বছর পরে রাকেশ সৌদি আরব থেকে বাড়িতে ফিরে আসে। সৌদি আরবে সে দিনরাত মজদুরি করে আসছে। এসেই উঠোনে দাঁড়িয়ে নীলাশা ও তার বৌদিকে ডাকছে। নীলাশা, ও বৌদি, বাইরে এসো, দেখো আমি ফিরে এসেছি। এসো, আমি এসেছি অবশেষে। দাদা, বৌদি, তোমরা কেমন আছো? দেখো আমি ফিরে এসেছি, কিন্তু আমার নীলাশা কোথায়? কোথায় সে? কেন তাকে দেখতে পাচ্ছি না? আরে দিয়রজি,
সে কথাটা মুখে বলতেও কষ্ট হচ্ছে। চলো ঘরের ভেতর চলো, তোমাকে সব বলছি। এখন আমি তোমাকে কি বলবো দেওরজি? কয়েকদিন আগেই সেই পেচিমুখী মেয়ে এই বাড়ি ছেড়ে পালিয়েছে। কি বলছো তুমি বৌদি? আমার নীলাশা পালিয়েছে? এটা হতে পারে না। আমার নীলাশা কখনো আমায় ছেড়ে যেতে পারে না। তুমি মিথ্যা বলছো। আমাকে আগে কেন কিছু জানাওনি? আমি তো এত চিঠি পাঠিয়েছিলাম। তখন জানালে তুমি চিন্তা করতে, প্রবাসা কাজ করতে পারতে না। আমরা চেয়েছিলাম তুমি নিশ্চিন্তে থাকো, কিন্তু এখন বলছি তুমি চিন্তা করো না দেওরজি। ওই মেয়েটা ছিল বেয়াদব, স্বামীর মান রাখেনি। ভালোই হয়েছে যে চলে গেছে। আমি শিগগিরই তোমার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দেব। না বৌদি, আমি আর কোনো বিয়ে করব না। আমার নীলাশা কোথাও গেছে ঠিকই, কিন্তু সে পালিয়ে যায়নি। কিছু একটা ঘটেছে, আমি জানি। আমি ওকে খুঁজে বের করব, যে কোনো মূল্যে। কাল ভোরেই বের হব আমি আমার নীলাশাকে খুঁজতে। সে যেখানেই থাকুক, আমি খুঁজে আনব তাকে। পরের দিন ভোরবেলা রাকেশ নিজের ঘর ছেড়ে চুপচাপ বেরিয়ে পড়ল পথে। তার চোখে একটাই খোঁজ, নীলাশা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে। মানুষের মুখে জিজ্ঞেস করে, এই মেয়ে কি দেখেছেন? কেউ বলে না, কেউ কাঁধ ঝাঁকায়। রাকেশ হাঁটতে হাঁটতে যেন নিজের মধ্যেই হারিয়ে যায়। গ্রামের শান্ত পরিবেশের মাঝে তার নিঃশব্দ খোঁজ চলতে থাকে। তার না আছে খাওয়া, না আছে গোসল, না ঘুম। সে পাগলের মতো শুধু এদিক ওদিক খুঁজে বেড়ায়। এভাবে কেটে যায় অনেক দিন। জীবন মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। রাকেশ, যে তার হারানো প্রিয়তমা নীলাশাকে খুঁজতে দেশ বিদেশ ঘুরেছে, সে আজ ক্লান্তিতে জর্জরিত। গাছের নিচে ঘুম ভাঙতেই এক অসহনীয় পিপাসা নিয়ে সে আবার পথে নামল। হয়তো নিয়তি নিজেই তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই কুটিরের দিকে, যেখানে অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য, আর এক নিষ্পাপ শিশু। ছোট্ট সোনা আমার, একটু কাছে আসবে? অনেক দূর থেকে এসেছি। মা, দয়া করে এক গ্লাস জল দেবে আমায়? আপনি কে আর কোথা থেকে এসেছেন? আমি এক অসহায় পথিক মা। পথে পথে আমার হারানো স্বজনকে খুঁজে ফিরছি। ও, আপনি দাঁড়িয়ে থাকুন, একটু অপেক্ষা করুন, কোথাও যাবেন না। আমি এই যাচ্ছি আর আসছি। আম্মা, আম্মা, একজন ভদ্রলোক বাইরে জল চাচ্ছেন। তার নাকি ভীষণ তৃষ্ণা পেয়েছে। রাধা, মা আমার, তোমাকে বলিনি অপরিচিত কারো সাথে কথা বলতে নেই? কিন্তু আম্মা, উনি তো অনেক তৃষ্ণার্ত, অনেক দূর থেকে এসেছেন। ওনার সত্যিই অনেক জল তেষ্টা পেয়েছে আম্মা। আচ্ছা ঠিক আছে, তুমি পারবে না মা, আমি নিজেই জল নিয়ে যাচ্ছি, তুমি ভেতরে যাও। নীলাশা জল হাতে ফিরে আসে। তার চোখাচোখি হয় রাকেশের সাথে। সে রাকেশকে দেখেই চমকে যায়, কিন্তু তার মনকে শক্ত করে, নীলাশা, আমার নীলাশা, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম এই জন্মে আর তোমায় দেখতে পাবো না। আপনি কে? আর কি সব ভুলভাল কথা বলছেন? আমি আপনাকে চিনি না। মনে হয় আপনি পথ ভুলেছেন। কি বলছো তুমি? আমার চোখের দিকে তাকাও। আমি রাকেশ, তোমার স্বামী। আমাদের ভালোবাসার দিনগুলো কি এত সহজে ভুলে গেলে? বলো, কেন চলে গিয়েছিলে সেদিন? আমি কিছু মনে করতে পারছি না। আপনি দয়া করে চলে যান। আপনার মতো কোনো মানুষ আমার জীবনে ছিল না। নীলাশা এই কথা বলে দ্রুত ঘরের ভেতরে চলে যায় এবং দরজা বন্ধ করে মনের কষ্টে নীরবে কাঁদতে থাকে। বাইরে রাকেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে মিথ্যে বলছে। তার চোখে আমি চিনতে পেরেছি। কেউ তাকে ভুল বুঝিয়েছে, আর কেউ নয়। আমার ভাই বৌদির কাজ এটা। আমাকে কিছু একটা করতেই হবে। রাকেশ সারাদিন জঙ্গলের ভেতরে এদিক ওদিক ছোটাছুটি করে এবং কোনো উপায় বের করতে চায়। সে হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ সাধুর বাড়িতে উপস্থিত হয়। বাবা, আমি এক অসহায় মানুষ। আমি আর সহ্য করতে পারছি না। আমার স্ত্রী আমাকে অস্বীকার করছে। আমি জানি সে আমার দাদা বৌদি দ্বারা প্রতারিত হয়েছে। আপনি আমার শেষ ভরসা। শুধু একটিবার চলুন,
আমার মুখ থেকে হয়তো সে বিশ্বাস করবে না, কিন্তু আপনার কথায় সত্যের আলো দেখবে। আমি সব শুনলাম বৎস। আমি তো এই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছি, তাই তার কষ্ট আমার চেনা। সত্যকে চেপে রাখতে হয় না, সময়ে এসেছে সমস্ত অন্ধকার দূর করার। চলো। রাকেশের সব কথা শুনে বৃদ্ধ সাধু বাবা সমস্ত ঘটনা ও চক্রান্ত বুঝতে পারেন এবং রাকেশকে নিয়ে নীলাশার বাড়ির দিকে যাত্রা শুরু করেন। সাধু বাবা ও রাকেশ নীলাশার বাড়িতে পৌঁছান। নীলাশা বাবাকে দেখে হতভম্ব হয়ে যায়। বাবা, আপনি? উনি বাইরে দাঁড়িয়ে, আপনি কেন ওকে আসতে দিলেন? আপনি জানেন না আমি কতটা অপমান নিয়ে সেদিন ঘর ছেড়েছিলাম? জানি মা, আমি তো সবই জানি। তুমি তো আমারই মেয়ে। কিন্তু আজ তোমার অপমান নয়, তোমার সন্তানের ভবিষ্যৎ দেখতে হবে। যে মিথ্যার ওপর ভর করে তুমি ঘর ছেড়েছিলে, সেটা আজ ভেঙে দিতে হবে। রাকেশ নির্দোষ। তার দাদা বৌদি তাকে তোমার কাছ থেকে আড়াল করেছিল। তারা মিথ্যা খবর দিয়েছিল যে রাকেশ তোমাকে চায় না, সে আবার বিয়ে করে নিয়েছে। সবই মিথ্যা কথা। সে আমায় সব বলেছে। আমি ধ্যান সাধনা করা মানুষ মা, আমি বুঝতে পারি কে সত্য বলছে আর কে মিথ্যা। ছেলেটা তোমায় সত্যিই অনেক ভালোবাসে। অনেক দিন ধরে গ্রামে গ্রামে বন জঙ্গলে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। সেও তোমার মতো অনেক কষ্ট পাচ্ছে মা। আর তোমরা কেউই কষ্ট পেও না। অন্তত আমার দাদু ভাই রাধার কথা ভেবে তোমরা এক হও। তাহলে এতদিন ধরে আমি কাকে ঘৃণা করে বেঁচেছিলাম? আমার সর্বনাশ হলো। বাবা, আমি কি তাহলে বড় পাপ করলাম? পাপ নয় মা, ভুল বোঝাবুঝি। এখন অনুশোচনা করার সময় নয়। বাইরে তোমার স্বামী অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় কথা, বাইরে দাঁড়িয়ে আছে রাধার বাবা। যাও, নিজের সন্তানকে তার পরিচয় দাও। নীলাশা, আমি জানতাম একদিন তুমি ফিরবেই। আমি কখনো বিশ্বাস করিনি যে তুমি আমাকে ভুলে যেতে পারো। আমাকে ক্ষমা করো রাকেশ। আমার এই ভুল, এই একাকিত্ব, আমি ভুল বুঝেছিলাম। দাদা বৌদি তোমার ব্যাপারে আমাকে ভুল বুঝিয়েছে, আমাকে ঘর ছেড়ে আসতে বাধ্য করেছে। আমি সব জানি নীলাশা। আর কোনো ক্ষমা নয়, আর কোনো অভিযোগ নয়। আজ থেকে সব দুঃখ শেষ। শুধু আমরা দুজন, শুধুই দুজনা চিরদিনের জন্য, আর কখনো আলাদা হব না। আম্মা, ইনি কি সেই বাবা যার গল্প তুমি লুকিয়ে লুকিয়ে বলতে? হ্যাঁ সোনা, ইনি তোমার বাবা, আমাদের সবথেকে প্রিয় মানুষ। হ্যাঁ মামনি, আমি তোমার বাবা। আমি কথা দিচ্ছি, এই হাত আর কখনো ছেড়ে যাব না। আমার তৃষ্ণা আজ শুধু জল দিয়ে নয়, তোমাদের ভালোবাসা দিয়ে মিটল। পরের দিন সকালে বৃদ্ধ বাবার আশীর্বাদ আর বিদায়ের পবিত্র মুহূর্ত। যে নীলাশা একদিন অপমান নিয়ে ঘর ছেড়েছিল, আজ সে ফিরছে স্বামীর সাথে আপন ঠিকানায়। এটাই আসল আনন্দ। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছুই নেই। বাবা, আপনিও চলুন না আমাদের সাথে। আপনিই তো আমার আশ্রয়, আমার সব। আপনাকে ছাড়া নতুন করে জীবন শুরু করব কিভাবে? হ্যাঁ বাবা, আমরা সবাই একসঙ্গে থাকব। আপনার জন্যই আজ আমরা জীবন ফিরে পেলাম। আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন। না মা, না বাবা, তোমরা সুখে থাকো, আমার জন্য এটাই যথেষ্ট। আজ তোমরা এক হয়েছ, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? আমি অনেক খুশি হয়েছি। আমি তো সাধু মানুষ। এই জঙ্গলই আমার ঘর, আমার পৃথিবী। আমি এই প্রকৃতিকেই আপন করে নিয়েছি। এখানেই আমার ঠিকানা মা। দাদু ভাই, দাদু ভাই, আপনিও চলুন না আমাদের সাথে। আপনাকে না দেখে আমি কিভাবে থাকবো? আমি আপনার কাছেই মজার মজার গল্প শুনে ঘুমোই। আপনি ছাড়া আমার একেবারেই ভালো লাগবে না দাদু ভাই। আপনি আমার সব থেকে প্রিয় মানুষ। প্লিজ দাদু ভাই, আপনিও আমাদের সাথে চলুন। যাব দাদু ভাই, যাব।
তবে এখন না, আমি অবশ্যই তোমাকে দেখতে যাব। আমার দাদু ভাইকে না দেখে কি আমি থাকতে পারি? তুমি এখন যাও, তোমার মা বাবার সাথে সুখে থাকো। আমি কিছুদিনের মধ্যেই তোমাদের বাড়িতে বেড়াতে আসব। সেই দিন আমরা আবার অনেক গল্প করব। আপনি ভালো থাকবেন বাবা, আমরা আবার আসবো আপনার কাছে। আপনার কথা আমরা ভুলব না বাবা, আপনি আমাদের পথ দেখিয়েছেন। সত্য জয়ী হলো। ভালোবাসার সেই শিকড় যা একদিন মিথ্যা আর অপমানে ছিন্ন হয়েছিল, আজ বৃদ্ধ বাবার পবিত্র আশ্রয় আবার জোড়া লাগলো। আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। বিদায়, টাটা।